আমরা চিপেস্ট নই, আমরা মোস্ট প্রিমিয়াম নই, কিন্তু আমরা মাঝামাঝি একটা সেগমেন্টে কাজ করি যেটা কিনা মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্তের বাজেটের মধ্যে। একটা কোম্পানি বেড়েছে, কাস্টমার কমেছে ঠিক কথা, কিন্তু আসল অরিজিনাল কাস্টমার যারা কিনা ভালো কাজ করতে চায় তাদের সঙ্গে এখন ডিলিংটা অনেক বেড়ে গেছে, যেটা আগে মুশকিল ছিল। 2007 থেকে ডিলসের শুরু। এরকমও ঠাকুর আছে যে বলে আমি কাবাবও পারি, আমি চাইনিজও পারি, আমি বিরিয়ানিও পারি, তো সে কিছুই পারে না। টুডে স্টোরি প্রেজেন্ট স্ট্রেট টক নিয়ে আপনাদের সঙ্গে আমি পল্লবী। স্ট্রেট টক সোজা কথা সোজাভাবে। আর আজ সঙ্গে যিনি আছেন দিলসে ক্যাটারার অ্যান্ড ইভেন্টস ম্যানেজমেন্টের কর্ণধার জয়দীপ ভট্টাচার্য, তার সঙ্গে কথা বলবো। দাদা আপনাকে স্বাগত। হ্যাঁ, নমস্কার। দিলসে মানে নামটাই একটা প্রাণ থেকে আসে, দিলসের নামকরণ কিভাবে হলো? দিলসের নামকরণটা সত্যি কথা মন থেকে কাজটা করবো বলে এসছে। তো লোকেরা ভাবে আমরা শাহরুখ খানের ডাই হ্যাট ফ্যান, দ্যাটস ওয়াই, কিন্তু সেরকম ব্যাপারটা না। হ্যাঁ, শাহরুখ খান পছন্দ, কিন্তু আমাদের জাস্ট মন থেকে কাজটা করবো, মন থেকে 100 না 1000% দিয়ে কাজটা করবো বলে এইরকম নামটা দেবো। আর অবশ্যই শুধুমাত্র বাঙালি কমিউনিটিকে না, আমরা সমস্ত কমিউনিটি কাজ করতে চাই, দ্যাটস ওয়াই এরকম একটা আনকমন নাম যাতে করে ক্যাচি হয়। আর এই যে ক্যাটারিং অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, এখন অনেক কোম্পানি চলে এসেছে মার্কেটে। ক্লাউড কিচেন আছে, এখন স্বনির্ভর মহিলারা মিলে অল্প পরিসরে হয়তো খাবার বানাচ্ছেন বা সেগুলো হোম ডেলিভারি করছেন। এখন মার্কেটে এরকম প্রচুর গোষ্ঠী হয়ে গেছে। সেদিক থেকে ক্যাটারিং এর ব্যবসা কত মানে লোকসান হচ্ছে কি? না, লোকসান হচ্ছে না। ব্যাপারটা যেটা হচ্ছে এটা হচ্ছে দুটো জিনিস হয়েছে। একটা, আফটার করোনা মানুষের ক্রয় ক্ষমতাটা অনেক অংশে কমে গেছে, এবং কিছুটা ভুল বা বিভ্রান্তমূলক ফুড ব্লগিং এর জন্য মানুষের মনে হচ্ছে এখন যে এই টাকায় এত কিছু পাওয়া সম্ভব। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে খাবারের কোয়ালিটির প্রচুর প্যারামিটার্স আছে। তোমাত্র আইএসও সার্টিফাইড কোম্পানি বলে না, প্রচুর প্যারামিটার্স আছে যেগুলো লোককে খাওয়ানো যায় বা যায় না, তো সেইগুলো মেনটেন করে কখনোই কমে হয় না। ঠিক আছে, এবার যেটা এটা বোঝে, যে যিনি বোঝে তিনি একটু ভালো হাউসকে কাজ দেবে, যে বোঝে না সস্তা খুঁজবে, সস্তা তিন অবস্থা আমরা জানি, তাদেরকে কাজ দেবে। কিন্তু এর ফাঁকে মানে একটা জিনিস হয়েছে যে কাস্টমার কমেছে। কেন কোম্পানি বেড়েছে, কাস্টমার কমেছে ঠিক কথা, কিন্তু আসল অরিজিনাল কাস্টমার যারা কিনা ভালো কাজ করতে চায় তাদের সঙ্গে এখন ডিলিংটা অনেক বেড়ে গেছে, যেটা আগে মুশকিল ছিল। এখন আমরা জানি যে আমাদের কাছে যে ফোনগুলো আসবে বা এনকোয়ারিগুলো আসবে সেগুলো ঠিকঠাক কাস্টমার যারা কিনা ঠিক খাবার তাদেরকে খাওয়াতে চায়। তো সেই অর্থে ফোনের প্রেশার অনেক কম, কিন্তু কাজ খুব ভালো মতো হচ্ছে। ক্যাটারিং এর ক্ষেত্রে একটা জিনিস দেখা যায় যে একটা প্লেট হয়তো কোথাও দেখলাম 600 টাকা, কোথাও 1200 টাকা, কোথাও 800 টাকা। এই রেট ডিফারেন্সটা কেন হয়? এটা খুব ভাইটাল একটা প্রশ্ন। ঠিক আছে, এটার উত্তরটা একটু লম্বা হবে। ব্যাপারটা হচ্ছে ফার্স্টলি র মেটেরিয়ালস, কোয়ালিটি অফ র মেটেরিয়ালস। আমরা ভাবছি আমরা ভাত খাবো বা আমরা পোলাও খাওয়াবো বা বিরিয়ানি খাওয়াবো, এটা 70-80 টাকা চাল দিয়ে হয়, 50-55 টাকা চাল দিয়ে হয়, আবার 150 টাকা বা 130 টাকা চাল দিয়ে হয়। ঠিক আছে, ডাল যেমন সবাই জানি সোনামুগ ডাল আর নর্মাল ডাল, এই সোনামুগ ডালের দাম অনেকটা বেশি নর্মাল ডালের থেকে। ঠিক আছে, সেই যে ক্যাটারিং সোনামুগ ডাল ইউজ করে তার অবশ্যই সেই প্লেট কস্ট অনেকটাই বেশি চার্জ করে। ঠিক আছে, ঘি মোস্ট একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। ঘি বাঙালি গায়ে জেনে সবাই জেনে যে ঝর্ণা ঘি দ্য বেস্ট ঘি যাবে। তো এছাড়াও লোকাল প্রচুর ঘি আছে যেগুলো অনেক কম দাম। ঠিক আছে, সেগুলো দিয়ে যারা সস্তায় কাজ করে তারা সেগুলো দিয়ে করতে বাধ্য। ঠিক আছে, যদিও আমার মতে আমরা যেটা ইউজ করি শ্রী ঘি, বড় বাজারে পাওয়া যায়, 900 থেকে 950 টাকা কিলো, পুরো সাদা হয়। ওটা মারোয়ারি কাজ শুধু না, নর্মাল কাজেও ইউজ করলে ভালো হয়। তেল একটা বড় সড়ো ফ্যাক্টর। ঠিক আছে, প্রচুর তেল মার্কেটে আছে, গুগলেও তাদের নাম দেখা যায়, বাইএসআই মার্ক আছে, কিন্তু সব করা ঠিকঠাক নয়। ঠিক আছে, সব করা ঠিকঠাক নয়। তো সেক্ষেত্রে তেল ব্যাপারটা, ইভেন এলাচের যে সাইজ, এটা 1 ইঞ্চি, এটা 1/2 ইঞ্চি, এটা 0.75, এর উপর দাম ডিপেন্ড করে। ঠিক আছে, জাইফল জয়িত্রী কোথা থেকে আসছে, কতটা অরিজিনাল। আজকে মার্কেটে আমরা দেখি যে কেসার বিক্রি হয়, এভারেস্ট বা অন্যান্য অনেক কোম্পানি। কলকাতায় হয়তো এভারেস্টটা বেস্ট, কিন্তু এভারেস্টটাও অরিজিনাল কতটা সেটাও নিয়ে অনেকের ডিবেট আছে। সবাই জানি কাশ্মীরে কেসার হয় যার কিলো 1000 টাকা। সেই দিয়ে যদি কেউ কাজ করে তাহলে একটাই বিরিয়ানির দাম বা পোলাওর দাম অনেকাংশে তার বেড়ে যাবে। ঠিক আছে, আর একটা মোস্ট একটা ব্যাপার হচ্ছে, সাপোজ কেউ কাতলা মাছ খাওয়াচ্ছে, কাতলা মাছ মার্কেটে 142 টাকা থেকে শুরু, মার্কেটে মানে আরো থেকে 142 টাকা থেকে শুরু 550 টাকা অব্দি হয়। ঠিক আছে, প্রত্যেকটা যত দাম বাড়ে তার টেস্ট বা কতটাই বাড়ে। এবার সাপোজ ধরুন আমরা 1 কিলো মাছে জেনারেল সবাই জানি যে 10 পিস হয়, কিন্তু না, প্রিমিয়াম হাউসগুলো 1 কিলো মাছে 6 পিস করে। ঠিক আছে, যারা সস্তায় কাজ করে তারা 1 কিলো মাছে 14 পিস অব্দি করে। ঠিক আছে, ভেট কি 220 টাকা থেকে শুরু 1000 টাকা অব্দি ভ্যারিয়েন্ট আছে। এবার কে কোনটা ইউজ করেছে কেউ জানে না। ইভেন এরকমও জিনিস শোনা যায়, ভেন্ডারদের কাছে আমরা শুনি যে একটা কোম্পানি দাবি করছে ব্লগিং এ যে আমরা ভেটকি দিচ্ছি, সে হয়তো 500 পিস ফিশ ফ্রাই অর্ডার দিয়েছে, বলেছে 250 করে, মানে 250 হয়তো মেলগুলো দাও বা কাটকই দাও বা 250 হচ্ছে। ঠিক আছে, কার ভাগে কোনটা পড়তে কেউ জানে। তো সে দেখিয়ে দিল যে একটা ভিডিও করে দিল ভেটকি মাছ কাটা হচ্ছে বলে নিজের ফেসবুক প্রোফাইল থেকে পোস্ট করে দিল।
এরকম ব্যাপার স্যাপার হয়। তো এইগুলো আছে। এছাড়া ঠাকুরের কোয়ালিটি, ঠাকুর মিন্স রান্নার কুকের কোয়ালিটি। ঠাকুর, কুক আর শেফ, এই তিনটে বিস্তর পার্থক্য আছে, ঠিক আছে। সাপোজ একটা মানে আমরা এরকম বিরিয়ানি লোককে দিয়ে বিরিয়ানি করাই যারা পার হান্ডি 3,000 টাকা চার্জ করে। এরকম বিরিয়ানি হলো আছে যারা কিন্তু 10 টাকা পার প্লেট বিরিয়ানি করে, মানে 500 লোকের কাজ যতই হাঁড়ি বিরিয়ানি করুক 500 × 10 5,000 টাকা সে নেবে। আমার এরকমও ঠাকুর আছে যে বলে আমি কাবাবও পারি, আমি চাইনিজও পারি, আমি বিরিয়ানিও পারি, তো সে কিছুই পারে না। তো যারা সস্তায় করবে চা তাদেরকে দিয়ে করাবে। এবার যেটা মেন অ্যাসপেক্ট হচ্ছে ফুড গেল, কুকিং গেল, সার্ভিস পার্ট। 300 লোকের কাছে 20 জন ইনভেস্ট করেও খাওয়ানো যায়, 40 জন খাওয়ানো যায়, আবার 60-70 জন দিয়েও খাওয়ানো যায়। বা প্রিমিয়াম হাউসরা খুব ভালো মাত্রা A1 এর থেকেও যদি কিছু বেশি থাকে সেরকম গ্রেডের সার্ভিস দেয় বলে ওদের কত দাম। আর চিপেস্ট যারা সার্ভিস করে তারা অবশ্যই সস্তা সার্ভিস, তাদের না থাকবে ইউনিফর্ম, না থাকবে তাদের যারা বয়েজ বা গার্লসের কোনো ফুড রিলেটেড কোনো নলেজ, না থাকবে কোনো ম্যানার্স। তো এই ফ্যাক্টরগুলো কাজ করলে একটা প্লেট 500, 600, 800 বা 1200 বা 2000, এটাই আর কিছু না। এবার তো মাটন, চিকেন এগুলো সবাই জানি যে ওহারে কি হয়। দিলসের শুরুটা কিভাবে হয়েছিল, কতটা চ্যালেঞ্জিং ছিল? 2007 থেকে দিলসের শুরু। ভাবনাটা এসেছিল 2002-তে, আমি তখন হোটেলে জব করতাম। কিন্তু 2007 থেকে একটা আমাদের একটা ছোট দোকান আমরা রান করতাম, সেই দোকানে বসে প্রথম শুরু। চ্যালেঞ্জ বলতে যেটা ছিল, ম্যানেজমেন্ট ব্যাকগ্রাউন্ড ছিল, কিন্তু পাড়ায় একটা দোকান খুলেছিলাম। দ্যাটস ওয়াই পাড়ার লোকের তেমন সাপোর্ট ছিল না। কেন কি, যে পাড়ার লোক আমাকে দেখছে আমি এসে দোকানদার, সে আমায় কেনই বা কাজ দেবে। তো পাড়া বা আত্মীয় স্বজনের সাপোর্ট না ছাড়াও আমি বাইরের লোকের প্রচুর সাপোর্ট পেয়েছি, মানে চিরকাল এইভাবেই কাজ পেয়েছিলাম। ফার্স্ট কাজটা ছিল একজন এয়ার হোস্টেস ম্যাডামের মেয়ের বার্থডে। তো ওখান থেকে শুরু। আজকে আমরা কলকাতার সমস্ত নামি দামি হল, যেমন সিফা, পিসি আন্ডার গার্ডেন, ক্যালকাটা বোটিং ক্লাব, মায়েরা, এই যে সবেতেই পারফর্ম করার সুযোগ পাই। ভবিষ্যতে আরও অনেকগুলো কাজ করব। চ্যালেঞ্জেস বলতে নিজের লোকদের হেল্পটা প্রায় ছিলই না। হ্যাঁ, আমার ওয়াইফ অনেক হেল্প করেছে, এখনও করে, সুপর্ণা। আমার ছেলেও অনেক হেল্প করে, সূর্য, মানে ও বেচারি 9 বছর, কিন্তু ও বুঝে না বুঝে অনেক কিছু ইনপুট দেয়। তো এছাড়া মা বাবার আশীর্বাদ তো আছেই। আমার সব থেকে বড় চ্যালেঞ্জগুলোকে ফেস করতে এখন হেল্প করে আমাদের পেছনে যে স্ট্রং টিমটা আছে, আমাদের সার্ভিস টিম, কুকিং টিম বা অন্যান্য যারা ভেন্ডার অনবোর্ডেড আছে, এদের এই টিমটার জন্যই আমরা এখন অব্দি গো থ্রু করছি সাকসেসফুল। দিলসের ইউএসপি কি? দিলসের ইউএসপি হচ্ছে প্রিমিয়াম একটা কেটারিং পরিষেবা, অ্যাফোর্ডেবল বাজেটে। আমরা চিপেস্ট নই, আমরা মোস্ট প্রিমিয়াম নই, কিন্তু আমরা মাঝামাঝি একটা সেগমেন্টে কাজ করি, যেটা কিনা মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্তর বাজেটের মধ্যে। মানে যেটা মোস্ট প্রিমিয়াম হাউসকে যে কাজটা করাতে একটা 2,000, 2,500, 2,200 লাগবে, সেটা আমরা 1500 অনায়াসে করে দিতে পারি। এই যে ক্যাটারিং ইভেন্ট ম্যানেজমেন্ট একটা বিশ্বস্ততার জায়গা তৈরি হয়, অনেক মানুষের সান্নিধ্যে আসা যায়, সেই বন্ডিংটা মানে কতটা ভরসার এখনো মানুষ করছে? মানুষের ভরসার পাত্র বলতে হ্যাঁ অবশ্যই হয়েছি। আমরা এখন 2007 শুরু করেছি, 2010-15 অব্দি আমরা হয়তো বছরে 30টা, 20টা, 25টা, 40টা কাজ করতাম। সেখানে এখন সারা বছরে সমস্ত মানে ফুল কাজ এবং পার্ট কাজ মিলিয়ে আমরা 1000-এর উপরে কাজ করার সুযোগ পাই। তো অবশ্যই অনেকটাই আমরা এগিয়েছি, আমাদের আইডি ফাইলে অনেকটা জোরদার হয়েছে। শুধু কলকাতার মধ্যেই কাজ করা হয় নাকি কলকাতার বাইরেও আপনারা ইভেন্ট করে থাকেন? না, আমরা প্যান ইন্ডিয়া কাজ করি, অবশ্যই করি, কিন্তু সত্যি কথা বলতে গেলে আজকে যদি আমাকে কেউ গোয়ায় কি কেটারিং বা ইভেন্ট করতে হয়, তার খরচা অনেকটা বেড়ে যাবে। তো সেই টাইপের কাজগুলো অনেক কম। তো আমাদের কলকাতা, ঝাড়খণ্ড, বিহার, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল, মানে মালদা, মুর্শিদাবাদ, কাঁথি, এইসব জায়গাতে বেশিরভাগ কাজ হয়। আর পুঁজি কতটা দরকার হয় শুরুর সময়? খুব কম টাকায় যদি কাজটা নামাতে হয়, মানে আমরা জানি যে কোনো ব্যবসাতে কিনে লাভ, বিক্রি করে লাভ নেই। তো সেইভাবে যদি করতে তাহলে তো অনেক টাকা দরকার। তাকে রান্নার বাসন কিনতে হবে, তাকে সার্ভিস সেট আপ কিনতে হবে, তাকে মকটেল কাউন্টার বানাতে হবে, তাকে পানের কাউন্টার বানাতে হবে, অনেক কিছু লাগে, স্যালাড পার্লার বানাতে হবে। কিন্তু সেটা না করেও সে হায়ার করেও করতে পারে, ঠিক আছে, কিন্তু সেই সব করতে গেলে 1,00,000 টাকা চোখ বুঝে পুঁজি লাগেই, যদি বড় পরিসরে করতে হয়। তো এবার যারা শুনছেন তারা অনেকেই ভাবে যে এত টাকা কোথায় পাবো, বা স্টার্ট আপের ক্ষেত্রে তাদের কি অ্যাডভাইস দেবেন? অ্যাডভাইস বলতে হোম ডেলিভারি কনসেপ্ট বা ক্লাউড কিচেন কনসেপ্টে ছোটোখাটোভাবে করতে হলে কম টাকা হয়ে যাবে, সেটা প্রিমিয়াম সেগমেন্টে কেটারিং সার্ভিস হবে না, সেটা হবে না। এবার তাকে হয়তো সে যদি দেখে আমি ফুড বিজনেস আমি ভালো করে ফ্লারিশ করছি, সে কোনো ব্যাংক লোন বা কিছু তেমন নিয়ে ফ্লারিশ করতে পারে। পুরোপুরি ফ্লারিশ করতে তার নিজস্ব ক্যাপিটাল লাগবে, কিছু করার নেই। একদমই তাই, যে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট বা কেটারিং এর ক্ষেত্রে একটা পুঁজির দরকার হয়। সেক্ষেত্রে ছোট পরিসরেও হোম ডেলিভারি বা ছোট ছোট গোষ্ঠী করে সেক্ষেত্রেও কিন্তু আপনারা কাজ শুরু করতেই পারেন, এমনটাই কিন্তু জয়দীপ্ত পরামর্শ দিলেন। আবার অন্য কোনো পর্বে অন্য কারোর সঙ্গে কথা হবে স্ট্রেট টক নিয়ে। ক্যামেরা সমীরের সঙ্গে আমি পল্লবী, টুডে স্টোরি, কলকাতা। টুডে স্টোরি, মানুষের স্বার্থে, তাবেদারির ঊর্ধ্বে।